ডক্টর তীব্র চৌধুরী বিয়ের রাতে নতুন বউকে ফেলে ঢাকায় চম্পট দিয়েছে শেওড়াতলী গ্রামে। যেন এক অদৃশ্যভাবে খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ল। চৌধুরী বাড়ির উঠানে আর গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানে একটাই আলোচনা। গ্রামের বটতলায় বসে বয়স্ক মুরব্বীরা তটলা পাকিয়ে কথা বলছিলেন। মাঝবয়সী কালু মিয়া এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, আরে ভাই, শহরের ডাক্তার হয়েছে তো কি হয়েছে? রক্তের গরম তো কমেনি। দাদি এত ভালো একটা কাজ করলো, 12 বছরের একটা কচি মেয়েকে ঘরে এনে দিল। তা না, উনি নাকি রাগ দেখে চলে গেলেন। পাশের মুদি দোকানদার হাসিমও মাথা নেড়িয়ে সায় দিল, একদম ঠিক। আমাদের ছেলেপুলেরা কি কম বয়সী মেয়েদের বিয়ে করেনি? দিব্যি তো সবাই সুখে সংসার করছে। এই বয়সে মেয়েদের ঘরে আনলে তবেই না তাদের মনের মতো করে গড়ে তোলা যায়। তাসলিমা বেগম তো কোনো ভুল সিদ্ধান্ত নেননি। এত বড় চৌধুরী পরিবারের পড়শির মতো হতদরিদ্র ঘরের মেয়ে কপাল খুলে গেল। আর ছেলেটি কিনা মেয়েটাকে একটা পুতুল খেলা ভেবে রাগ করে চলে গেল। গ্রামের কানাঘুষার আগুন চৌধুরী বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে সময় নেয়নি। পাড়ার মহিলারা পর্যন্ত কাজের অজুহাতে চৌধুরী বাড়িতে উকিঝুঁকি দিতে লাগলো। কেউ কেউ সহানুভূতি দেখানোর ছলে তাসলিমা বেগমের কান ভারী করতে শুরু করলো। ও চাচি, শহরে অত বড় ডাক্তার নাতিকে তো সামলাতে পারলেন না। এই নতুন বউটা তো এখন গ্রামে থাকলে তো লোকেও আরো কথা শোনাবে। এসব কানাঘুষা আর গুঞ্জন তাসলিমা বেগমের কানের পর্দা পৌঁছাতে তার ভেতরের রাগটা যেন বারুদ পেয়ে দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠল। তিনি লাঠি ঠুকে বারান্দায় হেঁটে বেড়াতে লাগলেন। তীব্রর ওপর তার রাগ এখন চরম সীমায়। চৌধুরী বাড়ির ইতিহাসের কোনো সন্তান এভাবে বয়োজ্যেষ্ঠদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলার সাহস দেখায়নি। তীব্রতার মুখে এক প্রকার চুনকালি ছিটিয়ে দিয়ে গেছে উঠানের এক কোনায়। আর সেও তখনও আগের দিনের লাল বেনারসি ধকল সামলে উঠতে না পেরে এক অচেনা আতঙ্কে চুপ করে বসেছিল। পাশের ঘর থেকে রেহানা বেগম কান্নার গলায় আবার শাশুড়ির পায়ে গিয়ে পড়লেন। আম্মা, আপনার পায়ে পড়ি, আপনি আর কোনো অনর্থ ঘটাবেন না। রেহানা বেগম 2 হাত জোর করে আকুতি জ্বালালেন। গ্রামের লোক কি বলছে না বলছে তা শুনে একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করবে না। তীব্র কাল রাত থেকে কি অবস্থায় আছে আমরা জানি না। ও ভীষণ একগুঁয়ে। ও যদি রাগে বা ক্ষোভে অর্ষির কোনো ক্ষতি করে বসে, আসমান ভাইকে বলবেন না অর্ষিকে ঢাকায় নিয়ে যেতে। মেয়েটা ওখানকার পরিবেশ সহায় করতে পারবে না। তীব্র একে মেনে নেবে না। তাসলিমা বেগম রেহানা বেগমের দিকে এক পলক দৃঢ় দৃষ্টিতে তাকালেন। তার হাত থেকে লাঠিটা সশব্দে মেঝেতে ঠুকে উঠলেন। চুপ করো রেহানা, নিজের ছেলের শাসন করতে পারোনি, এখন এসে আমাকে নীতি শেখাচ্ছ? এই গ্রামে এমন শত শত বিয়ে হচ্ছে, কেউ তো এভাবে বউ ফেলে পালিয়ে যায়নি। গ্রামে যে কানাঘুষা হয়েছে তা বন্ধ করার একটাই উপায়, অর্ষি ঢাকায় তীব্রর ফ্ল্যাটই থাকবে। তীব্রকে শিখতে হবে নিজের দায়িত্ব কিভাবে পালন করতে হয়। ও যদি নিজের বউকে অর্ষিকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় দিক, কিন্তু চৌধুরী বাড়ির অপমান আমি সহায় করব না। আসমান, তুই এখনোই অর্ষির ব্যাগ গোছাতে বল। সকালের কালনী এক্সপ্রেসেই তোরা ঢাকায় যাবি। রেহানা বেগম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন। তিনি জানেন এই অহংকারী শাশুড়ির সামনে দাঁড়িয়ে কারো কথা বলার সাধ্য নেই। অসহায় 12 বছরের আরশি শুধু জলভরা চোখে শাশুড়ির দিকে তাকিয়ে রইলেন। বুঝতেও পারলেন না তার নিয়তি তাকে কোন ঝড়ো হাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। এইদিকে ঢাকার গুলশানের এক আভিজাত ও অন্ধকারচ্ছন্ন নাইট ক্লাবের এক কোণে বসেছিল ডক্টর তীব্রর সাহের চৌধুরী, যে ছেলে জীবনে কখনো ধূমপান কিংবা মদ্যপান ছুঁয়ে দেখেনি, যে নিজের শরীর ও পেশাগত জীবনে চরম সচেতন, সেই তীব্র এখন গ্লাসের পর গ্লাস হার্ড ড্রিঙ্কস ঢালছে নিজের গলায়। চোখ দুটো রক্ত জবার মতো লাল, কপাল আর শার্টের বোতামে ঘাম জমে আছে, মাথার চুলগুলো অবিন্যস্ত, টেবিলে খালি গ্লাসের সংখ্যা বাড়ছে আর তীব্রর বুকের ভেতরে দহন খালি। গ্লাসের নীলচে তরলেও শান্ত হচ্ছে না। হঠাৎই বারের ভেতরে ঢুকে পড়ল তীব্রর কাছের বন্ধু ও সহকর্মী ডক্টর শান্ত। তীব্রর গাড়িটা ক্লাবের বাইরে পার্ক করা দেখে সন্দেহ হওয়ায় সে ভেতরে ঢোকে, বরং তীব্রর অবস্থা দেখে তাজ্জব হয়ে যায়। তীব্রর মতো একজন নিখুঁত এবং কঠোর নীতিবান মানুষ এভাবে বারে বসে ড্রিঙ্কস করছে, এটা শান্তর কল্পনারও বাইরে ছিল। তীব্র, তুই এখানে এসব কি করছিস বলতো তুই? শান্ত দ্রুত এগিয়ে এসে তীব্রর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। তুই জানিস তুই কি করেছিস? কাল সকালে তোর দুটো জটিল হার্ট সার্জারি আছে, তুই এভাবে ড্রিঙ্কস করছিস কেন? কি হয়েছে তোর? গ্রামে কি কিছু হয়েছে? দাদি ঠিক আছেন তো? তীব্র গ্লাসটা ছাড়লো না, বরং শান্তর দিকে এক ঝলক
রক্তাক্ত দৃষ্টিতে তাকালো। তার চোখের দৃষ্টি ঝাপসা, কথায় জড়িয়ে আসছে এক অদ্ভুত বিষাদ আর প্রচন্ড আক্রোশ একসাথে। তার হাসিতে ফুটে উঠল, দাদি, হা হা হা। তীব্র এক হেঁচকি তুলে বিষাদের হাসি হাসলো। দাদি খুব ভালো আছে শান্ত। দাদি খুব চমৎকার একখানা চিকিৎসা করেছে আমার। আমার জীবনের সবচেয়ে বড় সার্জারিটা দাদি নিজেই করে দিল রে। কি উল্টাপাল্টা বকছিস তীব্র? সোজা হয়ে বস। বাড়িতে চল। শান্ত তাকে ধরে তোলার চেষ্টা করলো। তীব্র হাত ঝাঁকুনি দিয়ে শান্তকে সরিয়ে দিল। টেবিলে থাপ্পড়ে মাতাল গলায় চিৎকার করে উঠল, আমাকে ধরবি না শান্ত, আমার স্পর্শ করবি না। জানিস আজ কি হয়েছে? আমার মতো একজন ডক্টরকে, একজন স্পেশালিস্টকে দাদি জিম্মি বানিয়ে ফেলেছে। ট্র্যাপ শান্ত, ওটা একটা ফাঁদ ছিল। শান্ত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না তীব্র ঠিক কি নিয়ে কথা বলছে। কিসের ফাঁদ তীব্র? কি হয়েছে গ্রামে? তীব্র টেবিলের গ্লাসটা একের পর এক চুমুকে শেষ করে খালি গ্লাসটা শক্ত করে ধরে রটে যাওয়া বিষাক্ত সত্যটা এক নিঃশ্বাসে উবড়ে দিল। মাতাল অবস্থায় নিজের হারানোর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে ভেঙে চুরমার হওয়ার স্বরে বলতে লাগলো, বিয়ে বিয়ে দিয়েছে আমার। হা হা হা। ডক্টর তীব্র সায়র চৌধুরী এখন বিবাহিত পুরুষ। বুঝলি শান্ত, ডক্টর তীব্র চৌধুরী আজ ম্যারিড। শান্ত চোখে দুটো ছানাবড়া করে ফেলল। কি বলছিস তুই? তোর বিয়ে? কিন্তু তুই তো কাউকে পছন্দ করতি না। আর এত হঠাৎ করে তীব্র শান্তর হাতের শার্টের কলারটা এক হাতে খামচে ধরল। তার চোখের কোণে এক ফোঁটা তৃপ্ত জল গড়িয়ে পড়ল, যা তার চরম ক্ষোভের বহিঃপ্রকাশ। হঠাৎ নয় রে, জবরদস্তি, ব্ল্যাকমেইল। আর পাত্রী কে জানিস? পাত্রী কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে নয়, কোনো শিক্ষিত নারী নয়। একটা ১২ বছরের বাচ্চা। স্কুলে গণ্ডিও পার হয়নি যে মেয়েটার। শান্তর মুখের রং নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। সে তো বাকরুদ্ধ। কি বলছিস তুই তীব্র? ১২ বছরের বাচ্চা মেয়ে? দাদি এটা কি করলেন? তুই বাধা দিসনি? বাধা? তীব্র পাগলের মতো হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু এক যন্ত্রণার গর্জন। প্রতিবাদ করেছে, চিল্লিয়েছি, বলেছি এটা ইল্লিগাল, এটা মেন্টাল ইলনেস। কিন্তু কার কথা কে শোনে? গ্রামে নাকি এটাই নরমাল। ছোট মেয়েদের এনে নাকি মনের মতো করে গড়া যায়। ছি শান্ত ছি। আমার নিজের বংশের উপর ঘেন্না ধরে গেছে আমার। লাল বেনারসি পরিয়ে এক পুতুলকে আমার পাশে বসিয়ে দিল, ছাদনা তলায় দাঁড় করিয়ে বলল, এ তোর বউ। তীব্রর হাতের গ্লাসটা সশব্দে টেবিলে আছাড় মারল, কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তীব্রর সেদিকে খেয়াল নেই। সে নিজের বুকে হাত দিয়ে গোঙাতে গোঙাতে বলতে লাগলো, যে হাত দিয়ে মানুষের জীবন বাঁচায়, সে হাত দিয়ে আজ একটা অপরাধের দলিলে সাই করতে হলো। একই কাবিননামা শান্ত, নাকি আমার স্বাধীনতার ডিক্লারেশন অফ ডেথ? আমি মেনে নিইনি, আমি কাউকে মেনে নেব না। ওই পুতুল খেলা আমি খেলতে চাই না। শান্ত বুঝতে পারল তীব্র আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। অতিরিক্ত অ্যালকোহল আর মস্তিষ্কেও অবশ্যই আসছে। সচরাচর যে মানুষটা নিজের আবেগ কাউকে টের পেতে দেয় না, পাহাড়ের মতো শক্ত হয়ে থাকে, সে আজ মাতাল বলেই নিজের ভেতরের এই চরম অপমান আর ক্ষতটা শান্তর সামনে উগরে দিতে পারলো। শান্ত তীব্ররা গলা একদম নিচু হয়ে এলো। মাথাটা ধীরে ধীরে কাঠের টেবিলের উপর ঢলে পড়ল। আমি কোনোদিন আর শেওড়াতলী গ্রামে যাব না, কোনোদিন না। তীব্র ঢলে পড়ে অচেতন হয়ে গেল। শান্ত এক গভীর দুশ্চিন্তায় পড়ে গেল। সে তীব্রর হাতটা নিজের কাঁধে জড়িয়ে ধরে তাকে উঠানোর চেষ্টা করতে করতে ভাবলো, এই আগুন এত সহজে নিভবে না। দাঁতের একঘেয়েমির আর তীব্রর এই প্রচন্ড ঘৃণা, এই দুইয়ের মাঝে পড়ে না জানি ওই ১২ বছরের নিষ্পাপ মেয়েটার জীবন কি ভয়াবহ অপেক্ষা করছে। ঢাকার আভিজাত অ্যাপার্টমেন্টের বসার ঘরে এক দম বন্ধ করা নীরবতা বিরাজ করছিল। গতকালকের অ্যালকোহলের ঘোর আর মানসিক যন্ত্রণার রেশ এখনো তীব্রর শরীর থেকে পুরোপুরি কাটেনি। কপাল হাত দিয়ে সোফায় চোখ বন্ধ করে বসেছিল সে। আচমকা কলিং বেলের তীব্র শব্দে তার ধ্যান ভাঙল। মাথার ভেতরটা যন্ত্রণায় রি রি করে উঠল। শার্টের হাতাটা কিছুটা গুটিয়ে লাল রক্তজবার মতো। চোখ দুটো নিয়ে তীব্রর গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই তীব্রর চোখের সামনে ভেসে উঠল তার কাকা আসমান চৌধুরী। কিন্তু আসমান চৌধুরীর ঠিক পেছনে লাল রঙের একটি সুতি সালোয়ার কামিজ পরে হাত দুটো বুকের কাছে চেপে ধরে দাঁড়িয়ে আছে ১২ বছরের আরশিয়া নূর। কাল রাতের সেই ভারী বেনারসি আর গয়না না থাকলেও মেয়েটির চোখে মুখে ছড়িয়ে আছে এক অজানা আতঙ্ক। অর্শিকে দেখা মাত্রই তীব্রর মুখের থতমত ভাব এক মুহূর্তে অগ্নিগিরি বিস্ফোরণের রূপ নিল। গতকাল রাতে জমানো রাগ, ক্ষোভ আর অপমান অ্যালকোহলময় আবার ফুটে উঠল। এসবের মানে কি কাকাই? তীব্রর চোখ দুটো যেন হিংস্র বকের মতো জ্বলে উঠল। গলার আওয়াজ পুরো করিডোরে প্রতিধ্বনিত সৃষ্টি করলো। আসমান চৌধুরী একটু চমকে উঠলেন।
কিন্তু নিজেকে সামলে নিয়ে এক প্রকার অপরাধীর মতো হেসে ভেতরে ঢোকার চেষ্টা করলেন। তীব্র আগে ভেতরে ঢুকতে দে বাবা, জার্নিটা খুব ক্লান্তিকর ছিল। এক পাও ভেতরে ফেলবো না। তীব্র গর্জে উঠে দরজার মাঝখানে হাত দিয়ে বাধা দিল। তার এই রাগান্বিত রূপ দেখে করিডোরে থাকা প্রতিবেশীদের দুই একটা জানালা দরজার ফাঁক গেলে উৎসুক চোখে উকি দিতে শুরু করলো। তীব্র সেদিকে কোনো খেয়ালই নেই। সে সোজাসুজি আসমান চৌধুরীর দিকে আঙ্গুল তুলে বলল, কাকাই, পুরো পরিবার যদি আমি কাউকে বিশ্বাস করে থাকি তবে সে তুমি। তোমাকে আমি কাকা কম বন্ধু বেশি ভেবে এসেছি এতদিন। আর শেষ পর্যন্ত তুমি আমার সাথে এই নোংরা চক্রান্তে যোগ দিলে। কাকাই, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমনটা করতে পারলে। তীব্রর কণ্ঠে যতটা না রাগ ছিল তার চেয়ে বেশি ছিল চরম বিশ্বাসের অবমাননার যন্ত্রণা। আসমান চৌধুরী বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। করিডোরে অন্য ফ্ল্যাটের মানুষজন তাকাচ্ছে। এভাবে চলতে থাকলে তীব্র এখনই একটা বিশাল সিন ক্রিয়েট করে বসবে। আসমান চৌধুরী তড়িঘড়ি করে অর্শির হাত ধরে প্রায় টেনে ভেতরে ঢুকে পড়লেন এবং তীব্রকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। আস্তে কথা বলো তীব্র, বাইরের লোক শুনছে। আসমান চৌধুরী দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলেন। শুনুক, পুরো পৃথিবীর লোক জানুক চৌধুরী বাড়ির কীর্তিকলাপ। তীব্র রাগে গজগজ করতে করতে টেবিলে পুর রাখা কাচের শোপিসটা সশব্দে ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল। বিকট শব্দে অর্শি ভয়ে এক লাফে আসমান চৌধুরীর পেছনে গিয়ে লুকালো। তার ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে। ছোট ছোট হাত দুটো দিয়ে সে আসমানের জামার পেছনের অংশে শক্ত করে আঁকড়ে ধরেছে। তীব্র আরশির দিকে এক বিষাক্ত দৃষ্টি নিয়ে আবার আসমানের দিকে তাকালো। তুমি একে আমার ফ্ল্যাটে কেন এনেছো কাকাই? কোন সাহসে তুমি এই বাচ্চাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে এলে? উত্তর দাও আমাকে। এই 12 বছরের বাচ্চাকে আমি বউ হিসেবে মানি না। আর কতবার বলতে হবে? তীব্ররা বিকট চিৎকারে ফ্ল্যাটের ড্রয়িং রুমের দেয়ালগুলো যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার গলার রগগুলো ফুলে উঠে কালচে রূপ ধারণ করেছে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। 12 বছরের অর্শি ভয়ে আসমান চৌধুরীর শার্টের পেছনের অংশ এতটাই শক্ত করে চেপে ধরেছে যে কাপড়ের ভাঁজগুলো কুঁকড়ে গেছে। মেয়েটির ছোট্ট বুকের ভেতরটা যেন একটা খাঁচাবন্দি পাখির মতো ওঠানামা করছে। চোখের কোণে বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু টু শব্দ করার সাহসটুকু তার নেই। আসমান চৌধুরী এক গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি আগে থেকে জানতেন কাজটা সহজ হবে না, কিন্তু তীব্রর এমন রাগী স্বভাব তিনি আগে কখনো দেখেননি। যে ছেলের ছোটবেলা থেকে শান্ত, সংযমী এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত, সেই ছেলে আজ চরম রূপ ধারণ করেছে। তীব্র, তুই শান্ত হ। আসমান চৌধুরী নম্র গলায় বলার চেষ্টা করলেন, কথাটা শোনার চেষ্টা করো একবার। কি শুনবো কাকাই? আর কি শোনার বাকি আছে? তীব্র হাত উঠিয়ে আসমানকে থামিয়ে দিলেন। তার গলার স্বর রাগে কাঁপছিল। তুমি ভালো করেই জানো গ্রামে আমার সাথে কি হয়েছে। একটা বিশ্রী নোংরা জালিয়াতি দাদি অসুস্থতার ভান করে আমাকে গ্রামে ডেকে পাঠালো। আর তোমরা সবাই মিলে ছক কষে একটা 12 বছরের বাচ্চাকে আমার ঘাড়ে চাপিয়ে দিলে। তুমি তো সেখানে একমাত্র মানুষ ছিলে কাকাই, যার যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে। তুমি দাদিকে বোঝাতে পারতে, আমার বাবাকে বলতে পারতে, কিন্তু তুমি কি করলে? উল্টো দাদির হুকুমে গোলাম হয়ে এই বাচ্চা মেয়েটিকে নিয়ে আমার ফ্ল্যাটের দরজায় এসে হাজির করলে। আসমান চৌধুরী মাথা নিচু করে রইলেন। তার মুখে কোনো উত্তর ছিল না। চৌধুরী পরিবারে তাসলিমা বেগমের হুঙ্কারের ওপর কথা বলার সাহস নেই কারো, এমনকি তীব্রর বাবা আজমল চৌধুরীরও না। আসমান নিজেও তো মায়ের বাধ্য সন্তান হিসেবে আজ এই মেয়েটিকে নিয়ে ঢাকা এসেছে। তীব্র ড্রয়িং রুমে পায়চারি করতে লাগলো। তার পরনের শার্টের উপর দুটো বোতাম খোলা, হাত দুটো পকেটে গুজে সে বিষাক্ত দৃষ্টিতে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা অর্ষির দিকে তাকালো। তোমরা কি ভেবেছো এই বাচ্চা মেয়েটাকে এখানে এনে আমার সামনে দাঁড় করে দিলেই আমি সব আইন কানুন ভুলে যাব? একে স্ত্রী হিসেবে বলো বারণ করে নেব? তীব্র বিদ্রূপের হাসি হাসলো কাকাই। আমি একজন কার্ডিয়াক সার্জন, যে হাত দিয়ে মানুষের জীবন মরণ ফয়সালা করি। সেই হাত দিয়ে একটা বাল্য বিয়ের মতো সামাজিক অপরাধকে আমি সম্মতি দেব, এটা তোমরা ভাবলে কিভাবে? ওর সে আরো কিছুটা গুটিয়ে গেল। তার মনে হচ্ছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে। তার গ্রামের পড়ালেখার ইচ্ছা ছিল, বন্ধুদের সাথে খেলার বয়স ছিল, কিন্তু কাল রাতে তাকে রক্তবর্ণ বেনারসি পরনে হলো। আর আজ সে এই বিশাল অচেনা শহরে এক রাগী মানুষের মুখোমুখি হতে হলো। অসির খুব ইচ্ছে করছে নিজের বাবার কাছে ফিরে যেতে, কিন্তু সে জানে তার গরিব বাবা এখন তাকে আর ফেরত নেবে না। আসমান চৌধুরী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুর কিছুটা নরম করলেন। সে নরম গলায় বললেন, তীব্র, তুই যা বলছিস তা আমি বুঝতে পারছি।
কিন্তু পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। গ্রামে তোকে নিয়ে এই বিয়েটা নিয়ে কি পরিমাণ কানাঘুষা হচ্ছে তা তুই কল্পনা করতে পারবি না। আর আমি কি বলছি ও তোর গলার চিরদিনের মতো ঝুলে থাকবে। আমি তোকে একটা সমাধান দেওয়ার জন্য এসেছি। তুই এত ভাবছিস কেন? আমি তো আছি। আমি নিজে এখানে তোর ফ্ল্যাটে কয়েকদিন থাকবো। অর্ষিকে আমি আমার কাছেই রাখবো। তুই তো দিনে হাসপাতালে থাকবি। তোর সাথে ওর মুখোমুখি হওয়ারও দরকার নেই। কিছুদিন পর পরিস্থিতি একটু শান্ত হলে আমি ওকে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আপাতত কয়েকটা দিন আমাদের এখানে থাকতে দে। কয়েকদিন, একদিনও না, ১ ঘন্টাও না। তীব্র সঙ্গে গর্জে উঠল। সে আসমানের মুখের কথা কেড়ে নিয়ে কাঠখোট্টা গলায় বলল, "একদম না। আমার এই ফ্ল্যাটে ওই গ্রামের নোংরা নাটকের কোনো অংশ প্রবেশ করবে না। আমি এখন হাসপাতালে যাচ্ছি। আমার ২ টো ব্যাক টু ব্যাক সার্জারি আছে। বিকেল ৫ টার মধ্যে আমি যখন ডিউটি শেষ করে ফ্ল্যাটে ফিরব তখন যেন এই রুমে তো দূর, আমার ফ্ল্যাটের আশেপাশেও তোমাদের দুজনের ছায়াও না দেখি। বিকেলের মধ্যেই একে নিয়ে তুমি এখান থেকে বিদায় হবে। দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্ড।" বিকেলের মধ্যেই আসমান চৌধুরী চোখ দুটো বড় করে নাটকীয়ভাবে চিৎকার করে উঠলেন, "তীব্র, তুই কি বলছিস এসব? সকলের প্রায় ৫.৫ ঘন্টা জার্নি করে আমি এইমাত্র ঢাকায় পা রাখলাম। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। বাচ্চা মেয়েটাও কাল রাত থেকে কিছু খায়নি ঠিকমতো। আর তুই বলছিস বিকেলের মধ্যে চলে যেতে। এখন আমি কোথায় যাবো? এই নতুন শহরে এই মেয়েকে নিয়ে? সেটা আমার দেখার বিষয় না কাকাই।" তীব্র রাগে গজগজ করতে বলল। আসমান চৌধুরী তখন চূড়ান্ত চালটা দেওয়ার চেষ্টা করলেন। বিষণ্ণ ও অসহায়ত্বের মতো মুখ করে বললেন, "কি আর বলবো ভাতিজা, তোর ছোট কাকা তো তোর মতো বড় ডাক্তার নয়, ধনাঢ্যও নয়। পকেটে টাকা-পয়সা যা ছিল কালকের ট্রেনের টিকিট আর কিছু টুকিটাকি জিনিস কিনতেই শেষ হয়ে গেছে। এখন আমার কাছে সামান্য টাকাও নেই যে তোর ফ্ল্যাট ভাড়া ছাড়া অন্য কোথাও গিয়ে উঠবো। তাই অগত্যা ভাবলাম তোর ফ্ল্যাটেই তো কয়েকদিন থাকি।" কথা শেষ করতে পারল না আসমান চৌধুরী। তার আগেই তীব্র তার সাইড ব্যাগ থেকে চেক করে বের করলেন দ্রুত হাতে কলমে চালিয়ে টাকার একটা অঙ্ক লিখে নিজের স্বাক্ষরটা বসিয়ে চেকটি ছিঁড়ে আসমান চৌধুরীর হাতে এক প্রকার গুঁজে দিলেন। "এই নাও।" তীব্রর কণ্ঠস্বর কঠিন বরফের মতো ঠান্ডা ও ধারালো শোনালো। ৳১,০০,০০০ চেক। ঢাকার যে কোনো ভালো হোটেলে গিয়ে ওঠো, ট্রেনের টিকিট কাটো, কিংবা একবার শেওলাতলিতে ওর বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসো। সেটা তোমার বিষয়। কিন্তু বিকেলের পর এই ফ্ল্যাটে আশেপাশে যেন আমি তোমাদের কারো ছায়াও না দেখি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে। আর হয়তো ভুল ত্রুটি হয়েছে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।